গ্রামের শান্তশিষ্ট একজন রাঁধুনি ছোট্ট একটু খাবার হোটেল চালিয়ে তার জীবন কাটাচ্ছিল। হঠাৎ তার জীবনে কালো অন্ধকার নেমে আসে যখন একজন মার্ডার কেসের আসামি পুলিশের থেকে পালিয়ে তার কাছে আশ্রয় নেয়। কে এই আসামি, তার সাথে কি হয়েছিল, আর এই রাঁধুনির সাথে কি হয়, দেখলে আপনিও আটকে উঠবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মিষ্টি থ্রিলার মুভি শাকাহারীর কথা। মুভির শুরুটা হয় একটি ঘটনা দিয়ে, যেখানে আমাদের দেখানো হয় এক ব্যক্তি কাউকে কাটছে। সে লোকটির দেহটি কেটে টুকরো টুকরো করে, এরপর একটি বড় চুলার মধ্যে কাটা অংশগুলো পুড়িয়ে দেয়। এরপর পুরো ঘরের মেঝে রক্ত পরিষ্কার করে নিজেও গোসল করে নেয়। এই দৃশ্যটির কথা মনে রাখবেন, আমি আবার ফিরে আসব। সিন চলে যায় দক্ষিণ ভারতের কর্ণাটকার কোনো এক গ্রামে। ইনি হচ্ছেন পুলিশের সাব ইন্সপেক্টর মল্লিক। মল্লিকের ট্রান্সফার হয়েছে, তাই সে পরিবারও শিফট করিয়েছে, কিন্তু এখান থেকে তাকে এখনও রিলিজ লেটার দেয়া হয়নি। এদিকে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে আবার অসুস্থ। এখন মল্লিককে তার খুবই প্রয়োজন। মল্লিকও যেতে পারছে না, সেজন্য তাদের মধ্যে একটু ঝুটঝামেলা লেগে আছে। এজন্য মল্লিক তার সিনিয়র মানে সিআইকে কল করে। সে বলে, আগে তুমি ওই মার্ডার কেস সলভ করো, আসামিকে কোর্টে পাঠাও। ওই কেসের সমাধান না হওয়া পর্যন্ত তোমাকে আমি রিলিজ করতে পারবো না। মল্লিকেরও তো কিছু করার নেই, তাই সোজা থানায় চলে যায়। ইনি হচ্ছেন হেড কনস্টেবল মমতা। মল্লিক থানায় আসা মাত্রই মমতার থেকে সব আপডেট জেনে নেয়। এদিকে তাদের থানার জন্য কিছু ইকুইপমেন্ট আসার কথা, মল্লিক সেগুলো কালেক্ট করতে বলে। আর ওই যে কেসের বিষয়ে কথা হচ্ছিল, ওই কেসের আসামির নাম বিজয়। সে এখন তাদের কাস্টডিতে আছে। চার্জশিটও রেডি হয়ে আছে। পোস্টমর্টম রিপোর্ট আসা মাত্রই বাকি কাজ হবে। মল্লিকও একবার ওকে কোর্টে পাঠাতে পারলে এখান থেকে চলে যাবে। সামনে আবার এক সপ্তাহ বাদে ইলেকশন, তাই গ্রামে অন্যরকম একটা আমেজ কাজ করছে। আর এ হচ্ছে সুব্বানা, ডাকনাম সুব্বা। সুব্বা একজন রাঁধুনি, সে একটি খাবার হোটেল চালায়। তবে এখানে শুধু নিরামিষ খাবার তৈরি হয়। সুব্বা একাই সব কাজ করে। আর এই যে চেক শার্ট পরা লোকটা, তার নাম শাস্ত্রী। শাস্ত্রী প্রতিদিনই সকাল হতে তার এখানে নাস্তা করতে আসে। শাস্ত্রী সুব্বাকে বলছিল, তোমার ছোট ভাইকে দেখছি না যে? সুব্বা বলে, আমিও তো 1 মাস যাবৎ দেখি না, জানি না কোথায় আছে। সুব্বা প্রতিদিনের একটি রুটিন আছে। সে রেডিও অন করে তার কাজ করে, আর যখনই রেডিওতে খবর শুরু হয় সে চুপিসারে তার দোকানের পিছে গিয়ে উকি দিয়ে থাকে। কারণ ঠিক এই সময় এখান দিয়ে একটি বাস যায়, আর এই বাসে যাত্রা করে একটি মহিলাকে দেখার জন্যই সুব্বা প্রতিদিন এই সময় এখানে এসে দাঁড়িয়ে থাকে। মহিলাটিও সুব্বাকে দেখে মুচকি হাসে। তবে কে এই মহিলা আর তাদের সাথে কি সম্পর্ক তা আমি পরে বলবো। সকালের নাস্তা হয়ে যায়। সুব্বা সব ময়লা আবর্জনা একত্র করে যখনই ফেলতে যাবে তখনই নির্বাচনী প্রার্থী বোবানা আসে, মানে ভোট চাইতে এসেছে। বোবানা বলছিল, ভোট আমাকেই দিও, আর তোমার ভাই কোথায়? সুব্বা বলে, জানি না, 1 মাস যাবৎ দেখি না। বোবানা বলে, দেখো না মানে? তাহলে তো একটা ভোট কমে যাবে। সুব্বা বলে, ও কখন আসে কখন যায় আমি কিছুই জানি না, ও নিজের মর্জিতেই চলে। এরপর সুব্বা ময়লার বস্তা নিয়ে দূরে একটি খালের মধ্যে ফেলে আসে। এদিকে থানায় নতুন ইকুইপমেন্ট এসেছে, এজন্য মল্লিক সবাইকে সেগুলো দেখাচ্ছিল। এর মধ্যে একটি জিনিস নতুন এসেছে, আর তা হচ্ছে স্পাই ক্যাম, আর সেটা রিমোট কন্ট্রোল। এজন্য মল্লিক সবাইকে দেখাচ্ছিল, কিন্তু কাজ হচ্ছে না। এজন্য মল্লিক মমতাকে এটার ব্যাটারি চেঞ্জ করতে বলে। এরপর সবাই যার যার কাজে চলে যায়। তবে এর ঠিক কিছুক্ষণ পরই একজন কনস্টেবল এসে জানায়, স্যার, বিজয় পালিয়েছে। শোনা মাত্রই সবাই থানা থেকে বেরিয়ে বিজয়ের পিছু ছুটতে থাকে। মল্লিক বিজয়কে ধরার জন্য বহু চেষ্টা করে, অবশেষে না পেরে বিজয়ের পায়ে শ্যুট করে দেয়। অবশ্য সামনে একটি বড় গর্ত ছিল, আর সেখানে পড়ে যায় তারা আর বিজয়কে খুঁজে পায় না, কারণ বিজয় পালিয়েছে। এরপর আশেপাশের এলাকা জুড়ে চিরুনি অভিযান শুরু করা হয়। এদিকে মল্লিক সবাইকে বলে রেখেছে যে রাতের আগে কেউ যেন এই ব্যাপারে কাউকে কিছু না জানায়। এর মধ্যে এক পাগলকে দেখানো হয়। সে শুধু জানতে চায় ও কোথায়। মূলত এই পাগলটা সবসময় তার ওয়াইফকে খুঁজে বেড়ায়। অন্যদিকে সুব্বা ঘরের পিছনে যেতেই বিজয়কে দেখতে পায়। বিজয় গুলিবিদ্ধ। বিজয় বলছিল, স্যার, আমি নিরপরাধ, আমি কাউকে খুন করিনি, পুলিশ আমাকে খুঁজছে, আমাকে বাঁচান। সুব্বা দেখে বিজয়ের পা রক্তে ভিজে আছে। সে ভয় পেয়ে যাচ্ছিল। বিজয় তখন নিজের গলায় কাঁচি ধরে বলে, আপনি যদি পুলিশকে বলেন তাহলে আমি আমার গলা কেটে নিজেকে শেষ করে ফেলব। এর মধ্যে পুলিশ এসে পড়ে।
অবশ্য তারা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে চা খেতে এসেছে। সুব্বাও তাদের সবাইকে চা বানিয়ে খাওয়ায়। তবে যাওয়ার সময় মল্লিক সুব্বাকে বিজয়ের ফটোটি দেখিয়ে বলে, ওকে তুমি দেখেছ? সুব্বা বলে, না তো। মল্লিক বলো, খুনের আসামি, ওকে আমরা খুঁজছি, দেখতে পেলে আমাদের খবর দিবে। বলেই তারা আবার খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সুব্বার কলিজা শুকিয়ে গেছে। সুব্বা দ্রুত দরজা বন্ধ করে যেতেই বিজয় সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর সুব্বা বিজয়কে তার বিছানায় নিয়ে বিজয়ের রক্ত পরিষ্কার করে একটি ব্যান্ডেজ করে দেয়। কিছু সময় পর বিজয়ের জ্ঞান ফিরলে বিজয় বলছিল, আমি তো ভেবেছিলাম আপনি বলে দিলে নিজেকে শেষ করে দিব। আপনি আমাকে বাঁচিয়েছেন। সুব্বা বলে, তোমাকে দেখে তো খারাপ মানুষ মনে হয়নি, তাই পুলিশকে বললাম না। বিজয় ধন্যবাদ দিয়ে বলে, আমি আপনাকে সমস্যায় ফেলব না, আমি এখান থেকে চলে যাব। সুব্বা বলে, সমস্যা নেই, তোমার ব্যথা না কমা পর্যন্ত এখানে থাকতে পারো। শোনা মাত্র বিজয় কাঁদছিল। সুব্বা বলে, কী সমস্যা তোমার, আমার সাথে শেয়ার করতে পারো। বিজয় বলে, আমি নিরপরাধ, আমি কিছুই করিনি। আমার নিজের একটা দুনিয়া ছিল, আর সেই দুনিয়ায় আমার বন্ধু ছিল আমার সব। আমরা দুজনই ছিলাম অনাথ, একসাথে অনাথ আশ্রমে বড় হয়েছি। কলেজ পর্যন্ত পড়ার পর ও আর কন্টিনিউ করেনি, কিন্তু আমি স্কলারশিপ নিয়ে আমার ডিগ্রি শেষ করি। এরপর ব্যাঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে জব করা অবস্থায় আমি বিএসএফের এন্ট্রান্স এক্সাম দেই, পাশও করি। এরপরে একদিন আমার বন্ধু হার্ষা আমাকে আর্জেন্ট বাড়িতে ডাকে, আমিও এসে পড়ি। কিন্তু ও এই কথা ওই কথা বলে আর্জেন্ট ডাকার বিষয় বলছিল না। হার্ষা চাচ্ছিল বিএসএফের জয়নিং লেটার না আসা পর্যন্ত বিজয় এখানেই থাক, কিন্তু বিজয়ের তার তর্স হচ্ছে না, তার জানতেই হবে। এর জন্য হার্ষাকে চাপ দিলে হার্ষা বলে, আসলে তোর জন্য একটি মেয়ে দেখেছি, দেখতে খুবই সুন্দরী। বিজয়ের কথা, আমার মাত্র চাকরি হতে যাচ্ছে, এখন এসব কীভাবে হবে? হার্ষার কথা, এখনই সময়, পরে চাকরি হয়ে গেলে আর সময় পাবি না। হার্ষাও নাছরবান্দা, সে বিজয়কে অনেকভাবে বোঝালে বিজয় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর এর পরদিনই তারা দুজন মিলে মেয়ে দেখতে যায়। আর এ হচ্ছে সুগন্ধা। সুগন্ধাকে দেখার পরই বিজয়ের মনে ধরে যায়, সুগন্ধাও বিজয়কে পছন্দ করেছে। তাই দুপক্ষ সম্মতিতে তাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পরপরই হার্ষা ওদের দুজনকে হানিমুনে পাঠায়। দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন বিজয়ের জয়নিং লেটার আসে, কিন্তু বিজয় চলে যাবে সুগন্ধা মানতেই পারছে না। সুগন্ধাও সাথে যেতে চায়। বিজয় বলে, দেখো, 2 বছর ট্রেনিং, ওখানে ক্যাম্পে থাকতে হবে, তোমাকে আমি কোথায় রাখব? আমি যখনই সুযোগ পাবো বাড়িতে আসব। তারপর সুগন্ধা বলে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব? কিন্তু কি আর করার, বিজয়কে তো যেতে হবে। এই জন্য বিজয় চলেও যায়। বিজয় চলে যাওয়ার পর সুগন্ধা অন্য একটি ভাড়া বাসায় ওঠে। মাঝে মাঝে বাবার দোকান করে, কিন্তু বিজয়কে ছাড়া কিছুতেই তার দিন কাটছে না। অবশ্য বিজয়ও একদিনের সুযোগ পেলেও বাড়িতে আসে। তবে এই 2 বছরের ট্রেনিংয়ের মধ্যে বিজয় মাত্র 23 দিন সুগন্ধার কাছে যেতে পারে। এরপর একদিন বিজয়ের কাছে হার্ষার একটি চিঠি আসে, আর এই একটি চিঠি বিজয়ের জীবন বদলে দেয়। হার্ষা লিখেছে, আমি অনেক ভেবেচিন্তে চিঠিটা লিখলাম। মূলত হার্ষা যেটা লিখেছে, বিজয় বাড়ি ছাড়ার পর থেকে হার্ষা খেয়াল করে সুগন্ধা একটি ছেলের সাথে মেলামেশা শুরু করেছে। হার্ষা সুগন্ধার বান্ধবীর কাছে খোঁজ নেয় এবং জানতে পারে ছেলেটির নাম মদন। ছেলেটি সুগন্ধার বাড়ির সামনেই ভাড়া থাকত। একদিন 2 দিন দেখা, এরপর কথা বলা, আস্তে আস্তে তাদের ভিতর অ্যাফেয়ার শুরু হয়। অবশ্য এতে সুগন্ধা খুশি ছিল। সুগন্ধার বান্ধবী বোঝাচ্ছিল, তুই কি ঠিক করছিস? কিন্তু সুগন্ধার কথা, একজন স্ত্রী হিসেবে অন্যায় করছি, কিন্তু একজন মেয়ে হিসেবে নিজেরও চাহিদা আছে, সেদিক দিয়ে আমি কোনো ভুল করছি না। এরপর হার্ষা যখন জানতে পারে, সুগন্ধা হার্ষার সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়। এজন্য বাধ্য হয়েই হার্ষা সব কিছু জানাতে বিজয়কে চিঠি লিখেছে। হার্ষা বলছে, যদি পরিবার বাঁচাতে চাস দ্রুত ফিরে আয় ভাই। আর হার্ষার চিঠি পাওয়ার পরই বিজয় ছুটি নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। দিনটি ছিল শুক্রবার। বিজয়কে দেখতে পেয়ে সুগন্ধা তো মহাখুশি। সে কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। এটা রান্না করবে, ওটা রান্না করবে। অবশ্য বিজয় শুধু তার কাছে জানতে চায় ছেলেটাকে। সুগন্ধাও বুঝতে পেরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। সুগন্ধা বলে, সব দোষ তোমার। আমি কত আশা নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, আমার কত স্বপ্ন ছিল, কত আকাঙ্ক্ষা ছিল, আর তুমি আচমকা আমাকে একা ফেলে চলে গেলে। তুমি জানো আমি একাকিত্বতা নিয়ে কতটা কষ্ট কাটিয়েছি। আমারও তো কিছু চাহিদা আছে, আমি কি করব? বিজয় কোনো জবাব না দিয়েই সোজা বাড়ি থেকে বের হয়ে বারে চলে যায়। এরপর হার্ষা এসে বোঝায়, আরে ভেঙে পড়িস না,
সব ঠিক হয়ে যাবে। বিজয় বলছিল, আরে আমার কি দোষ? আমি কার জন্য এত কষ্ট করছি? হাসা বলে, দেখ, ওই হারামিটা হয়তো ওর একাকিত্বের সুযোগ নিয়েছে। সুগন্ধাকে একা দোষ দিয়ে লাভ নেই। তবে বিজয় কিছুতেই মানতে পারছে না। এজন্য বিজয় মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করে। আর হাসা বিজয়কে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে দিয়ে আসে। আর বাড়িতে ঢোকা মাত্রই বিজয় সুগন্ধার সাথে মদনকে দেখতে পায়। মদন বিজয়কে দেখেই চলে যায়। আর বিজয় তখন সুগন্ধাকে একটি থাপ্পড় দিয়ে নিজেই সেন্সলেস হয়ে পড়ে। সিন চলে যায় পরদিন সকালে। একজন পুলিশ সদস্য বিজয়কে জাগানোর চেষ্টা করছে। আর বিজয় জাগতেই দেখে খাটের উপর সুগন্ধার ডেড বডি পড়ে আছে। প্রাথমিকভাবে সন্দেহটা বিজয়ের উপরই, কারণ সে ঘরে ছিল। আবার পাশের বাড়ির মহিলা বলছে, গতরাত 8:30টার দিকে আমি চেঁচামেচির শব্দ পাই। ভাবলাম স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। তবে সেটা যে এই পর্যায়ে যাবে ভাবতে পারিনি। এজন্য পুলিশ বিজয়কে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই ছিল মূলত বিজয়ের স্টোরি। বিজয় বলছিল, আমি নির্দোষ, আর আমাকে সেটা প্রমাণ করতে হবে। আমাকে যেতে হবে। সুব্বা বলে, এখন কোথায় যাবে? আগে রিকভার হও। আর এসবকে দুঃস্বপ্ন ভেবে তোমার ফিউচার নিয়ে চিন্তা করো। সুব্বা ফোন দিয়ে বলে, এই নাও, তোমার বন্ধুকে কল করো। কিন্তু বিজয় বলে, না, পুলিশ ওকেও নজর রাখবে। আমি চাই না আমার জন্য কারো ঝামেলা হোক। অবশ্য পুলিশ হাসার বাড়িতেও বিজয়কে খুঁজতে গিয়েছে। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এদিকে মল্লিকের ওয়াইফও বারবার কল করছে, আর মল্লিক কল কেটে দিচ্ছে। তবে এর মধ্যেই সিআই কল করে এবং জানতে চায় সব ঠিকঠাক আছে কিনা। আর সকালের কথায় কিছু মনে করো না। মল্লিক বলে, স্যার, বিজয় তো পালিয়েছে। শোনা মাত্রই সিআই বলে, কী সব উল্টাপাল্টা বলছো? এখন কি হবে? মল্লিক বলে, স্যার, ওর গুলি লেগেছে, বেশি দূর যেতে পারবে না। সিআই জানতে চায়, মরে যাওয়ার চান্স নেই তো আবার? মল্লিক বলে, না স্যার, পায়ে লেগেছে। সব শুনে সিআই বলে, তুমি এখন তোমার ট্রান্সফারের কথা ভুলে যাও, আগে চাকরি বাঁচাও। মল্লিকও বাটা পড়েছে এক মহাবিপদে। এদিকে হাসা জানতে পেরে সাহায্যের জন্য এক লয়ারের কাছে এসেছে। লয়ার সব শুনে জানতে চায়, খুনের ঘটনা ঘটল শুক্রবার, এতদিন পর কেন তোমরা এসেছ? হাসা বলে, আমি প্রথমে ভেবেছিলাম যে ওই দিন এত ড্রিঙ্কস করার পর বিজয়ী হয়তোবা রাগ করে খুনটি করেছে, তাই আমি আসিনি। তবে এখন ওকে বাঁচাতে হবে, ও নির্দোষ। হাসার অনেক অনুরোধে লয়ার মমতাকে কল করে, আর এই কেসের কখন কি হয় সব টাইম টু টাইম তাকে আপডেট দিতে বলে। আর এখানে তাদের কথা এটাও জানা যায়, লয়ারের সাথে মল্লিকের পুরাতন কোনো ইস্যু আছে। সিন চলে যায় পরবর্তী দিন। সুব্বা সকাল সকাল হোটেল চালু করেছে, কিন্তু মনের মধ্যে ভয় কেউ টের না পেয়ে যায়। আর এই ভয়টা আরও বেড়ে যায় যখন মমতার একজন কনস্টেবল চা খেতে তার এখানে আসে। একদিকে পুলিশ বসে আছে, এটা দেখে সুব্বা ভয় পাচ্ছে। তার মধ্যে বিজয়ের কাশি উঠেছে, বিজয় জোরে জোরে কাশছে। এটা দেখে সুব্বা বারবার তার দোসার চুলায় পানি মেরে শব্দ করে যাচ্ছে। অবশ্য পুলিশ বের হতেই সুব্বা ওই ঘরে গিয়ে দেখে বিজয় কাশি থামাতে মুখে বালিশ চেপে রেখেছে। এতে করে সুব্বা বুঝতে পারে ওর কতটা কষ্ট হচ্ছে। এদিকে মল্লিকার কল পেয়ে মমতারা থানায় ফিরছিল। কনস্টেবল বলছিল, স্যার এত টেনশনে থাকে কেন? মমতা বলে, ওনার মাথায় এখন ওনার ফ্যামিলির চাপ, তার উপর এই কেস। মমতার কথায় আমরা জানতে পারি মল্লিকের ওয়াইফ গায়ত্রীর ঠান্ডার সমস্যা ছিল। আবার এখানে থাকা অবস্থায় সে প্রেগনেন্ট ছিল। তবে সময় মতো হসপিটালে না নিতে পারায় বাচ্চা নষ্ট হয়ে যায়, যে জন্য গত 1 বছর ধরে মল্লিক ট্রান্সফারের চেষ্টা করে যাচ্ছে। আর যখন যাওয়ার সময় এলো তখনই এই কেস। এখন এমন অবস্থায় তার মাথা কি ঠিক থাকার কথা? এদিকে সুব্বার হোটেলে সেনা নামে এক লোক আসে। এই সেনা মূলত গ্রামের নাইট গার্ড। সেনা খেতে বসে বারবার সুব্বাকে বলছিল যে খাবারে কেমন যেন গন্ধ আসছে। তবে সুব্বা চেক করে বলে, কই, কোনো গন্ধ নেই তো। এই জন্য সুব্বা একটু রাগ করে সেনাকে বের করে দেয়। তার কথা, তুমি ইচ্ছা করে আমার ব্যবসা নষ্ট করার প্ল্যান করেছো না? সিন চলে যায় রাতে। সুব্বা টেবিলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। এদিকে বিজয় তার হাতে ভর করে করে হোটেলের চুলার কাছে এসে একটি দা গরম করে। এরপর ওই গরম দাটা পায়ে রাখতেই চিৎকার করে ওঠে। সুব্বা দৌড়ে আসে। এদিকে সেনা এদিক দিয়ে যাচ্ছিল। শব্দ পেয়ে সুব্বার কাছে এসে জানতে চায়, চিৎকার শব্দ পেলাম? সুব্বা বলে, আমি ছিলাম আর কি, ওই গায়ের উপর একটা ইঁদুর পড়েছিল, তাই আমি চিৎকার করেছি, তুই যা। এই জন্য সেনা চলে যায়। আর সেনা চলে যেতেই সুব্বা এসে বলছিল যে আমাকে ফাঁসানোর প্ল্যান করছো তুমি না? এখন যদি ধরা পড়ে যেতাম। অবশ্য বিজয় তখনই সুব্বার হাতে বুলেটটি দেয়।
এবং বলে এটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। সুব্বা বুঝতে পারে কতটা কষ্ট পেয়ে বিজয় এই কাজটা করেছে। সিন পরবর্তী দিন। সুগন্ধার পোস্টমর্টেম হয়ে গেছে, তবে ডক্টর জানায় সুগন্ধার গলায় যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা বিজয়ের না। তার মানে তারা ভুল দিকে তদন্ত করছে, বিজয় নির্দোষ। এদিকে থানার সবাই বলাবলি করছে স্যার তো এত স্লো ছিল না, পরিবারে ঝামেলা না থাকলে স্যার হয়তো বা এই কেস আগেই সলভ করতে পারত। এদিকে আবার একজন কনস্টেবল কল করে জানায় বিজয়কে কোথাও পাওয়া যায়নি। অন্যদিকে হার্ষাও বিজয়কে খুঁজতে শুরু করেছে। এদিকে বিজয়ের পায়ের ব্যথায় তার প্রচণ্ড জ্বর উঠেছে। এই জন্য সুব্বা বিজয়কে আপাতত রেস্ট করতে বলে। তবে এরপরই ঘটে আরেক সমস্যা। সকাল হতেই শাস্ত্রী বারবার ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। সে বারবার ঘরের মধ্যে চেক করতে চাচ্ছে, কারণ শাস্ত্রীর সন্দেহ হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। কিন্তু সুব্বাও তাকে আটকানোর চেষ্টা করছে। এদিকে আবার বাস আসার সময় হয়ে গেছে, কিন্তু শাস্ত্রীকে আটকাতে গিয়ে সুব্বা বাস মিস করে। তাই সেদিনের মতো ওই মেয়েকে আর দেখতে পায় না। এজন্য সুব্বা বাইরে সবজি কিনতে যায়। এই সবজি বিক্রেতা মহিলার নাম ললিতা। ললিতা আবার সেনার স্ত্রী। ললিতা সুব্বাকে বলছিল, দাদা কতদিন একা থাকবে? একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী, ফ্যাক্টরিতে কাজ করে, যদিও বিধবা, বয়স 40 হবে। তুমি চাইলে আমি কথা আগাতে পারি। অবশ্য সুব্বা বলে দেয় যে আমার এসবের সময় নেই, তুই যা। বলেই সুব্বা ঘরে গিয়ে রান্না শুরু করে। আর একটু পরই হার্ষারা এখানে খেতে আসে। হার্ষারও শরীর খারাপ, শুধু বমি হচ্ছে। এজন্য সে বেড়ার পাশে গিয়ে বমি করছিল, কিন্তু সে তো জানে না বেড়ার ওপাশে তার বন্ধু বিজয় কাশছে। এরপর বিকেলবেলা বিজয় সুব্বাকে বলছিল আমি চলে যাব। সুব্বা বলে আগে জ্বর থামতে দাও। বিজয় বলে ও যদি একবার আমাকে ওর স্বপ্ন আর ওর আকাঙ্ক্ষার কথা বলতো না, আমি কিছু একটা করতাম, আজ আমার এই অবস্থা হতো না। সুব্বা বলে দেখো ভাই, আকাঙ্ক্ষা হচ্ছে পায়েসের মতো, যখন গরম থাকে তখনই টেস্ট করতে হয়, কারণ বেশি দেরি করে ফেললে তার টেস্ট নষ্ট হয়ে যায়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিজয় বারবার যেতে চাচ্ছিল, এই জন্য সুব্বা বলে ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি চলে যেও। বলে সুব্বা বেরিয়ে যায়। সুব্বা সন্ধ্যার পর একটি মেডিসিনের দোকান থেকে কিছু মেডিসিন নেয় এবং সেখান থেকে খোঁজ নিয়ে আসে যে বেঙ্গালুরুর প্রথম বাসটি কখন যায়। অন্যদিকে মল্লিককে সেনা কিছু তথ্য দেয়, যেটা দেখে মল্লিক সেনাকে নিয়ে কয়েকটি স্থানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে থাকে, যার মধ্যে একটি সুব্বার হোটেলের সামনের ছিল। সব কালেক্ট করে মল্লিক থানায় ফিরে সেগুলো চেক করছে। আর এদিকে সুব্বা বাড়ি ফিরে বিজয়কে বলে আমি সব ব্যবস্থা করে এসেছি, এখান থেকে 4:15 বেঙ্গালুরুর উদ্দেশ্যে বাস ছাড়বে। তুমি ওষুধ খেয়ে এখন শুয়ে পড়ো, আমি 3টায় ডেকে দিব, এতক্ষণে জ্বরও কমে যাবে। সাথে সুব্বা বিজয়কে 800 টাকা দেয় এবং বলে তোমার কাজে আসতে পারে। এরপর তার ঘুমিয়ে পড়ে। ঠিক 3টা বাজতেই সুব্বা ঘুম থেকে উঠে বিজয়কে ডাকতে যায়। সুব্বা বিজয়ের শরীরে হাত দিয়ে দেখে জ্বরও নেই, শরীর এখন ঠান্ডা। তবে সে ঝটকাটা তখনই খায় যখন বারবার ডাকার পরও বিজয় সাড়া দিচ্ছে না। শেষমেশ সুব্বা বুঝতে পারে বিজয় তো মারা গেছে। সুব্বার মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল। সুব্বা বুঝতেই পারছে না এখন সে কী করবে। সুব্বা শুধু এদিক ওদিক করছে। অবশ্য অনেকক্ষণ চিন্তার পর সুব্বা বিজয়ের বডিটি একটা বস্তায় ভরে, পুরো বস্তা কয়লা দিয়ে নোংরা করে দেয় যাতে বোঝা না যায়, মানুষ যেন ময়লা মনে করে। এরপর বস্তাটি বাইকের পিছে নিয়ে সুব্বা ওই খালে ফেলতে যাচ্ছিল। আর তখনই মাঝপথে সেনার সাথে দেখা হয়ে যায়। সেনা মূলত একজন পুলিশ সদস্যের সাথে যাচ্ছিল। তারা সুব্বার কাছে জানতে চায় এত রাতে তুমি কোথায় যাচ্ছ, আর সাথে কি? সুব্বা তখন সেনাকে বলে সব দোষ ওর, ও সেদিন সব কাস্টমারের মতো বলল খাবারে গন্ধ, তাই তো আমি এত রাত পর্যন্ত পরিষ্কার করে ময়লা ফেলতে যাচ্ছি। তারা বলে এত রাতে যেতে হবে না, তুমি সকালে যেও, এখন ফিরে যাও। এই জন্য বাধ্য হয়ে সুব্বা বাড়ি ফিরে যায়। কিন্তু এখন সে এই ডেড বডির কী করবে? ভাবতে ভাবতে তার বুকে ব্যথা উঠে গেছে। সুব্বা দেখছিল কোনো উপায় নেই। আর তখনই তার মাথায় একটি প্ল্যান আসে। সুব্বা বিজয়ের বডিটিকে একটি ধারালো দা দিয়ে কেটে টুকরা টুকরা করে। এরপর চুলা জ্বালিয়ে বিজয়ের বডিটি তারই হোটেলের রান্নার চুলার মধ্যে জ্বালিয়ে দেয়। আর মূলত এই দৃশ্যটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সারা রাত ধরে বডিটি পোড়ানোর পর সকাল হতেই সুব্বা একদম ফ্রেশ হয়ে তার হোটেল চালু করে। কাস্টমাররাও এসেছে। শাস্ত্রী এসে দেখে খিচুড়ি রান্না হয়েছে, তাই সেও খেতে চাইলে সুব্বা তাকেও দেয়। এরপর দুজন কনস্টেবল আসে, তারাও খিচুড়ি চাচ্ছিল, কিন্তু সুব্বা বলে
খিচুড়ি তো শেষ। আসলে আজ আমার দাদার মৃত্যুবার্ষিকী ছিল, তাই ফকির মিসকিনদের জন্য এটা করেছিলাম। তার মানে দাঁড়াচ্ছে এটা বিজয়ের জন্য ছিল। এর মধ্যে শাস্ত্রী জানতে চাচ্ছিল, আপনারা যাকে খুঁজছিলেন তাকে পেয়েছেন? তখন পুলিশ সদস্য বলে, ওকে খোঁজা তো বন্ধ করে দিয়েছি। আমরা জানতে পেরেছি ও নির্দোষ ছিল, খুনি অন্য কেউ। এদিকে তারা বলছে, আর ভিতরে সব শুনে সুব্বা আড়ালে চোখের জল ফেলছে। কারণ গতকাল পর্যন্তও ছেলেটা এখানে বসে বসে বলছিল, আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। অন্যদিকে কোর্টে যাওয়ার পর ওই লয়ের হাস্যাকেও জানিয়ে দেয় যে তোমার বন্ধু নির্দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু জানতে পারলাম পালানোর সময় ওর গুলি লেগেছিল। আর এটা শোনা মাত্রই হাস্যা ভাবতে থাকে, তাহলে কি তার বন্ধু মারা গেল? এদিকে সেনা আজ আবার সুব্বার হোটেলে খেতে এসেছে। তবে খাবার দিলে আজও একই কথা বলে যে খাবারে কেমন গন্ধ আসছে। আর সবার মাঝে এমনটা বলায় সুব্বা আবারও রেগে মেগে সেনাকে একদম বের করে দেয়। এদিকে এই ঘটনার জন্য সেনার ওয়াইফ ললিতা বলছিল, তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই, সুব্বার সাথে কেন ঝামেলা করতে গেলে? ওর ব্যবসা বন্ধ করতে চাও নাকি? তবে স্বামীর সাথে ঝগড়া শেষে ললিতা সুব্বার বাড়িতে যায় এবং সুব্বা তখন ভোট দিতে যাচ্ছিল। সেনার এমন ব্যবহারের জন্য ললিতা সুব্বাকে সরি বলে এবং এটাও বলে ওর নাক খুব খারাপ, ও সাধারণ গন্ধ সহ্য করতে পারে না। ললিতা সুব্বাকে একটি ইঁদুর মারার বিষ দেয় এবং ব্যবহার করতে বলে। সাথে ওই দিনের ওই বিষয়টা, মানে ওই বিধবা মেয়ের কথাও বলে যে তুমি চাইলে আমি কথা বলবো। কিন্তু সুব্বা তার কথা গুরুত্ব না দিয়ে ভোট দিতে চলে যায়। অন্যদিকে মল্লিক মমতাকে নিয়ে ইনকোয়ারিতে বেরিয়েছে। তারা আবারও সেই মহিলার কাছেই যায় যে ওই দিন সকালে সাক্ষী দিয়েছিল যে সে রাতে শব্দ পেয়েছিল, কিন্তু সে এটা বলতে পারছে না ওই রাতে সে অন্য কাউকে ঢুকতে দেখেছিল কিনা, কারণ ঠিক ওই সময় বিদ্যুৎ চলে গিয়েছিল। এদিকে মল্লিকের ওয়াইফ গায়ত্রী কল করেই যাচ্ছে, তারও এখন মল্লিককে প্রয়োজন। আর মল্লিকও না পারছে যেতে, না পারছে এখানে থাকতে। সেও পড়েছে এক মহাযন্ত্রণায়, তাই রাগ করে ফোন রেখে দেয়। আর এখান থেকে যাওয়ার পথেই ওই লয়ারের সাথে দেখা হয়। লয়ারও বলে, আপনার কাস্টডিতে থাকা অপরাধী পালানোর সময় গুলিবিদ্ধ হলো, এখন সে নির্দোষ প্রমাণিত হলো। এখন যদি সে মারা যায় আপনার চাকরি থাকবে? মানে সে এখন তার পুরাতন শত্রুতার জেরে তাকে ব্ল্যাকমেইল করতে এসেছে। অবশ্য পরিস্থিতি বুঝতে পেরে মল্লিক তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। আর এদিকে ভোট দিয়ে এসে হোটেল খুলতেই সুব্বার হোটেলে সেই মহিলাটি আসে যাকে বাসে দেখা যেত। সে একটি বাচ্চাকে নিয়ে এসেছে। তারা সুব্বার দোকানে খাওয়া দাওয়া করে। তবে যখনই চলে যাবে তখন সুব্বা অধীর আগ্রহে দাঁড়িয়েছিল যে হয়তোবা তাকে কিছু বলে যাবে, কিন্তু কিছু না বলেই তারা চলে যায়। আর এরপরই ওই বাচ্চাকে দিয়ে একটি চিঠি পাঠায়। চিঠি পেয়ে সুব্বা তো আকাশে উঠছে। সুব্বা ফ্রেশ হয়ে খুব শ্রদ্ধাভক্তির সাথে ওই চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিতে লেখা রয়েছে, প্রিয় সুব্রমণিয়া, তার মানে তার নাম সুব্রমণিয়া, তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছিল, তাই এসেছিলাম। বহু আগে পরিবারের জন্য আমরা আমাদের ভালোবাসার সম্পর্কটা নষ্ট করেছিলাম। 5 বছর হলো আমার স্বামী মারা গেছে। কোনো কারণে আমাদের কোনো বাচ্চা হয়নি, তাই আমি এখন একদম একা। আমি জানি তুমিও কেন বিয়ে করোনি। যদি তোমারও ইচ্ছা থাকে আমরা একসাথে থাকতে পারি। সুভদ্রার প্রপোজাল পাওয়ার পরে আমরা বুঝতে পারি তাদের পূর্বে রিলেশন ছিল আর এখনও একে অন্যকে ভালোবাসে। সুব্বাবু এখন সুভদ্রাকে নিয়ে তার সংসারের স্বপ্ন দেখছে। তবে এর মধ্যে একদিন সেই লয়ার মমতার সাথে দেখা করে এবং তাকে বলে, তোমার স্যার তো চলে যাবে, যাওয়ার আগে তার সাথে ঝামেলাটা মিটিয়ে নেই। সে মমতাকে লোভ দেখায় যে তুমি যদি এখন এই তদন্তভার বুঝে নাও, তুমি যদি এটা সলভ করতে পারো, তুমি প্রমোশন পাবে। মানে বিজয় যে মারা গেছে তারা তো এটা জানে না, তাই তারা এখন এটাই জানতে চাচ্ছে ও কি জীবিত না মৃত। এই জন্য মমতা একা একা তদন্ত শুরু করে। আবার এদিকে শাস্ত্রীকে দেখা যায় মল্লিককে কিছু তথ্য দিচ্ছে। এর মধ্যেই সিআই কল করে এবং মল্লিককে এই কেসের জন্য প্রেশার দিচ্ছিল। এজন্য মল্লিকও বলে, কোন কেস আর কোন বিজয়? এমন কোনো ফাইল এখানে নেই। মানে বিজয়ের কেস ফাইল এবং সকল তথ্য মল্লিক সরিয়ে ফেলেছে, যাতে বিজয় মারা গেলেও তার উপর কোনো ঝামেলা না আসে। আর এজন্য সে সিআইয়ের সাথে এত উঁচু গলায় কথা বলছে। এদিকে মমতা লুকিয়ে সেই সিসিটিভি ফুটেজ দেখে রাতের বেলায় সুব্বার বাড়িতে আসে এবং সুব্বাকে বলে তার সাথে তার কথা আছে। তবে এর মধ্যে মল্লিকও হাজির। মল্লিক এসে মমতাকে দেখে জানতে চায়, তুমি এখানে কি করছো? মমতা বলে, চা খেতে এসেছি। মল্লিক বলে, ঠিক আছে, তুমি যাও, আমার কিছু কাজ আছে। এরপর মমতা চলে যায়। আর এরপরই মল্লিক সুব্বাকে চা বানাতে বললে।
তবে সুব্বা যখন চা বানাতে যায় মল্লিক ঘরের আনাচে কোনাচে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর চা খেতে খেতে মল্লিক ওই ঘরটার মধ্যে যায় এবং জানতে চায়, তুমি কি তোমার বাবার একই সন্তান? সুব্বা বলে, না স্যার, আমার বাবার অন্য ঘরের একটি ছেলে আছে, আমার ছোট। এখানে সুব্বার কথা আরও জানা যায়, এই হোটেলটি তার 3 জেনারেশন চালিয়ে এসেছে, আর এই হোটেলের উপরই তাদের জীবন নির্ভর করছে। চা শেষে মল্লিক সুব্বাকে বলে, আমার পাশে বসো, তোমার সাথে কথা আছে। আর সুব্বা বসার পর মল্লিক জানতে চায়, তোমার ছোট ভাই কোথায়? সুব্বা বলে, 4-5 মাস হয়ে গেল, ও তো বাড়িতে আসে না স্যার। এখানে আমাদের এটাও দেখানো হয়, মল্লিক সুব্বার ছোট ভাই মদনকেও খুঁজছিল, আর মদনের ফটো দেখে শাস্ত্রী তাকে বলেছিল এটাই তো সুব্বার ভাই। মল্লিক সুব্বাকে একটি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মদন শুক্রবারে বাড়িতে এসেছিল। মল্লিক বলে, গত শুক্রবার মদন এখানে এসেছিল, কোথায় গেল? শোনা মাত্রই সুব্বা কাঁদতে কাঁদতে বলে, স্যার, ওই দিন ঠিক সন্ধ্যা 7টার দিকে ও আসে, আর আমরাও জানতে পারি সেই মদনই সুব্বার সৎ ভাই। মদন ওই রাতে ফিরেই সুব্বাকে বলছিল, আমার এই বাড়ি জমি কিছুই লাগবে না, তুমি সব লিখে নাও, আমাকে শুধু 25,000 টাকা দাও, আমি দূরে কোথাও চলে যাব। কিন্তু সুব্বা কিছুতেই তাকে টাকা দিতে চাচ্ছে না। মদনও টাকার জন্য হইচই করছিল। এক পর্যায়ে মদনের ব্যাগ থেকে কিছু ফটো পড়ে যায়, আর সুব্বা ফটোগুলো দেখে হাতে নিয়ে দেখতে পায় এখানে সব কাপলদের ফটো। একটি ফটো সেই পাগলটার, যে সবসময় তার স্ত্রীকে খুঁজে বেড়ায়। আবার এই ফটোগুলোর মধ্যে বিজয়দের ফটো আছে। সুব্বা জানতে চাচ্ছিল, তাদের সাথে তুই কি করেছিস, বল আমাকে। মদন বলে, ভালোই ভালোই টাকা দাও, নইলে তোমাকেও খুন করব। সুব্বা বলে, তার মানে তুই কাউকে খুন করে এসেছিস? তুই কাকে খুন করেছিস? তুই টাকা চাস তো, আমি তোকে টাকা দিব, বল তুই কি করেছিস, এই মেয়েদের সাথে কি করেছিস? এখানে মদন যা বলে, মদন 6 মাস সুগন্ধার পিছে ট্রাই করেছিল যাতে ওর থেকে টাকা নিতে পারে, কিন্তু তার প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই বিজয় এসে পড়ায় সুগন্ধা তার কাছে ক্ষমা চেয়ে ব্রেকআপ করে নেয়। আর সেই আগেই মদন আবার ফিরে গিয়ে সুগন্ধাকে খুন করে, কারণ বিজয়ের চর খেয়ে সুগন্ধা তখন বেহুশ হয়ে পড়েছিল। সব বলার পর মদন বলে, এই জন্য এখন আমার টাকা দরকার, আমি দূরে চলে যাব। তবে সুব্বা টাকা দিচ্ছিল না দেখে মদন জোরপূর্বক সুব্বার ক্যাশ বাক্স থেকে টাকা আনতে যাচ্ছিল, কিন্তু সুব্বা কিছুতেই তার কষ্ট অর্জিত টাকা দিবে না। সে মদনকে ফেরানোর জন্য মদনের গালে চর মারে, আর তখনই মদন পড়ে যায়। মূলত চর খেয়ে মদন দেয়ালের সাথে মাথায় আঘাত পায়, বেহুশেও পড়ে গেছে। সুব্বাও যখন মদনকে ডাকতে চেষ্টা করে, সুব্বা স্পষ্ট বুঝতে পারে মদন বেহুশ না, মারাই গেছে। তবে চোখের পলক আচমকা এটা হয়ে যাওয়ায় সুব্বা একদম হতভম্ব হয়ে যায়। সুব্বা বলে, স্যার, মাত্র 1 থাপ্পড়েই শেষ হয়ে যায়, এখন আমি কি করব? মল্লিক জানতে চায়, ওর বডি কি করেছ? সুব্বা বলে, স্যার, আমি আমার জীবনকে খুব ভালোবাসি, সকাল উঠে রান্না করা, হোটেল চালানো, বিকেলে নাটক, এগুলোই আমার জীবন, এগুলো নিয়ে আমি খুশি। আমি যখন কোর্ট আর জেইলের কথা ভাবি আমার খুব ভয় লাগে। মল্লিক বলে, তা তো বুঝলাম, বডি কি করেছ? সুব্বা তখন তার জ্বলন্ত চুলার দিকে তাকায়, আর আমাদেরকেও দেখানো হয় সুব্বা ওই রাতে মদনের বডিটিও কেটে টুকরা টুকরা করে এই চুলার আগুনে জ্বালিয়ে দিয়েছিল। তার মানে সে মদন এবং বিজয় দুজনকেই জ্বালিয়েছে। সুব্বা বলে, আমার নিজের ভাই অ্যাক্সিডেন্টলি আমার হাতেই মারা গেছে, আমি সারা জীবন জেল খাটতে চাইনি, তাই আমি ওকে কেটে চুলার আগুনে জ্বালিয়ে দিয়েছি। মল্লিক জানতে চায়, তাহলে ও শ্রাদ্ধ কবে করলে, 1 দিন পর না 3 দিনের মাথায়? সুব্বা বলে, ও ছিল পশু যে সারা জীবন অন্য মানুষকে কষ্ট দিয়েছে, তা আমি ওর শ্রাদ্ধ করার প্রয়োজন মনে করিনি। আমি কোনো অন্যায় করিনি স্যার, চোখের পলকেই সব হয়ে গেছে। মল্লিক বলে, এখন কিভাবে বলো যে তোমার দোষ নেই? আমাদের জানালে আমরা তো একটা ব্যবস্থা করতে পারতাম। এরপর মল্লিক বিজয়ের কথা জানতে চায়। সুব্বা বলে, কোন বিজয়? এখানে আমাদের এটাও দেখানো হয়, শাস্ত্রী সেদিন মল্লিককে বলছিল, আমি যখন ওর ঘরে ঢুকতে গেলাম ও ঢুকতেই দিল না, মনে হচ্ছিল ঘরে কেউ আছে আর ও তা গোপন করছে। আর এজন্যই মূলত সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছিল, যেখানে বিজয়কে সুব্বার ঘরে ঢুকতেই দেখা গেছে। সুব্বাকে ওই ফুটেজটি দেখালে সুব্বা পুরো ঘটনাটা খুলে বলে যে আসলে কি ঘটেছে। সুব্বা বলে, স্যার, আমি জানতাম যে আমারই ভাই বিজয়ের ওয়াইফকে খুন করেছিল, তাই আমি ওকে আমার এখানে থাকতে দেই। এখানে আমার কি দোষ? ভয়ে ভয়ে আমি ওর পালানোর সব ব্যবস্থা করেছিলাম। মল্লিক জানতে চায়, তাহলে বিজয়ের বডি কোথায়? সুব্বা আবারও ওই কথা বলে এবং এদিক ওদিক তাকাতে তাকাতে তার চুলার দিকেই তাকায়।
মল্লিকেরও আর বুঝতে বাকি থাকে না সুব্বা বিজয়কেও মদনের মতোই এখানে পুড়িয়েছে। এই সব কিছু জানার পর মল্লিকের এখন মাথা ঘুরছে। সুব্বা বলে, স্যার আপনাকে একটা চা বানিয়ে দিব? মল্লিক দিতে বলে সুব্বা চা বানিয়ে আনে। মল্লিক বলছিল, এটা কি নিরামিষের হোটেল নাকি কসাইখানা? সুব্বা বলে, মজা করবেন না স্যার, সব আমার কপালের দোষ। আমি তো বলছি সব অ্যাক্সিডেন্ট ছিল। মল্লিক বলে, তার মানে তুমি এতদিন ওদের চিতার উপর দোসা বানিয়ে মানুষকে খাইয়েছ? সুব্বা বলে, আমারই বা কী করার ছিল? গাছেরও তো জীবন আছে, তারপরেও তো আমরা কেটে টুকরো করে জ্বালিয়ে দেই। আমার কাছে দুটো একই মনে হচ্ছে, তাই আমি আর এত কিছু ভাবিনি। মল্লিক বলে, ঠিক আছে, এখন থানায় চলো, তোমার সাজা কনফার্ম। এতদিন আমি অনেক প্রেশার সামলেছি, এখন মুক্তি পাবো। সুব্বা তখন মল্লিককে বলে, কোন প্রমাণের ভিত্তিতে আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন? আমি বিজয় না যে বলতেই চলে যাব, কী প্রমাণ আছে আপনার কাছে? মল্লিক হেসে বলে, এসএসসি এইচএসসি পাশ করে গ্রাজুয়েট হয়ে এন্ট্রান্স এক্সাম পাশ করে ট্রেনিং নেয়ার পর কাঁধের উপর 2টা স্টার পেয়েছি। আমি জানি না আমার কী এভিডেন্স লাগবে, চল চল। মল্লিক সুব্বাকে তার রেডিওর পাশে নিয়ে যায় এবং একটি স্পাইকাম দেখায়। এরপর বলে, এতক্ষণ তুমি যা যা বলেছ সব এখানে রেকর্ড হয়ে গেছে, শুনতে চাও? দাঁড়াও শোনাচ্ছি। বলে মল্লিক রিমোট চাপে, কিন্তু রিমোট তো আর কাজ করছে না। মল্লিক অবশ্য চেক করে দেখে রিমোট কাজ করবে কিভাবে, ব্যাটারি তো নেই, কারণ মমতা সেদিন ব্যাটারি লাগায়নি। এটা দেখে সুব্বা হেসে বলে, এসএসসি এইচএসসি পাশ করে গ্রাজুয়েট কমপ্লিট করে এন্ট্রেন্স দিয়ে ট্রেনিং নিয়ে এসেছেন আর সাধারণ ব্যাটারি ভরতে ভুলে গেছেন, এটাকে ট্রেনিং বলে? সুব্বা তো হাসি থামাতেই পারছে না। মল্লিক রেগে বলে, দেখো সুব্বা, স্যারেন্ডার করে নাও। সুব্বা বলে, দেখুন স্যার, মাত্র যেটা ঘটল এটাকে অ্যাক্সিডেন্ট বলে। এখানে আপনার কি দোষ? আমার সাথে এমনটা ঘটেছিল, আমার সেখানে কোনো দোষ ছিল না। আর আপনি নিজের ওয়াইফকে সেভ করতে পারেননি, এসেছেন আমাকে ধরতে? বলতেই মল্লিক সুব্বাকে এক থাপ্পড় মেরে ফেলে দেয় এবং বলতে থাকে, আমি 3 দিন যাবৎ ঘুমাতে পারছি না, না পারছি পরিবারের কাছে যেতে, না পারছি এখানে থাকতে, এটাকে জীবন বলে? তোমার সাহস কত বড়? এরপর মল্লিক ঘুরেই দেখে সুব্বা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পাশের দেয়ালের লোহায় রক্ত লেগে আছে। মল্লিকও বুঝতে পারে এই লোহার আঘাতেই সুব্বার মৃত্যু হয়েছে। মানে যেমন সমস্যায় সুব্বা পড়েছিল ঠিক সেম সমস্যাই এখন মল্লিক পড়েছে। সমস্যা শুধু এখানেই না, আবার মমতাও মল্লিককে এখানে দেখে গেছে। এখন কি হবে? মল্লিক ভাবতে ভাবতে শেষমেশ সুব্বার পন্থায় অবলম্বন করে। মল্লিক সুব্বাকে কেটে টুকরো টুকরো করে সুব্বার চুলাতেই চালিয়ে দেয়। তবে এরপরই যখন সে চলে যাচ্ছিল তখনই তার কাশি শুরু হয়, তার মাথা ঘুরতে থাকে। কারণ সুব্বা মারা যাওয়ার আগে মল্লিককে যখন চা দিয়েছিল ওই চায়ের মধ্যে সেই ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল, যে জন্য মল্লিকেরও মৃত্যু হয়। আর এর পরবর্তী দিন সকালেই পুলিশ মল্লিকের বডিটা উদ্ধার করে। খবর পেয়ে সুভদ্রাও এসেছে। সুভদ্রা ঘরে ঢোকার পর চুলার কাছে যেতেই তার লেখা সেই চিঠিটা পায়। তবে চিঠি পুরোটাই পুড়ে গেছে, শুধু তার নামটা দেখা যাচ্ছে। তাতে আর ভালোবেসে ঘর বাঁধা হলো না। মুভিটা এখানেই শেষ হয়। আসলে সুব্বা তো আর খুনি নয়, সে তো আর খুন করেনি, সুব্বা পরিস্থিতির শিকার। তবে সুব্বা এরপর যেটা করেছে, একজন মানুষের কত বড় কলিজা থাকলে এমন কাজ করতে পারে ভাবলেও কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছে। আর পুলিশ অফিসার মল্লিকের সাথে যেটা ঘটেছে সেটা শুধু মল্লিকই না, প্রতিটি চাকরিজীবীর সাথেই সচরাচর ঘটছে। কারণ প্রফেশন আর ফ্যামিলি এই দুটোকে ব্যালেন্স করতে করতেই একজন পুরুষের জীবন শেষ হয়ে যায়। মুভিটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।